সো আজকে আমাদের লাস্ট ক্লাস দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এর উপরে, এবং at first I will discuss the detailed analysis of the metaphysical poets by T.S. Eliot, and then I will discuss also the most important question for your exam. Okay, so চলো আমাদের শুরু করা যাক। চলো আজকে আমরা এটাকে পুরো কমপ্লিট করব। Then আমরা শুরু করছি প্রথমে। We have already discussed a lot about the background of the metaphysical poets, and I have also told about the meaning of the metaphysical poets, who are associated with the metaphysical poets, and what are the features of metaphysical poetry. And I have also discussed how Samuel Johnson actually coined the term the metaphysical poets, and how T.S. Eliot actually popularized them. Okay, and now I will start the analysis of this. Okay, আমি আগের দিন প্রথমে এই পয়েন্টটা শেষে এই পয়েন্টটা পড়িয়েছিলাম, তাহলে চলো এখান থেকে শুরু করব আমরা। দেখো, হু ইজ গ্রিসন? গ্রিসন হচ্ছেন এমন একজন স্কটিশ প্রফেসর যিনি এই 17th সেঞ্চুরি ইংলিশ পোয়েট্রি নিয়ে কাজ করেছেন। তার মানে কাদের নিয়ে কাজ করেছেন? মেটাফিজিক্যাল পোয়েটসদের নিয়ে। হি প্রিপেয়ার্ড অ্যান ইম্পর্টেন্ট অ্যান্থোলজি অফ পোয়েমস রিটেন বাই মেটাফিজিক্যাল পোয়েটস। মেটাফিজিক্যাল পোয়েটসদের যে পোয়েমস গুলো সেগুলোকে এক জায়গায় করেছে। মনে রাখবে, অ্যান্থোলজি শব্দের অর্থ হচ্ছে কালেকশন অফ পোয়েম। পোয়েমগুলোকে যখন এক জায়গায় করা হয় তখন সেটাকে বলা হয় অ্যান্থোলজি। সো কালেকশন অফ পোয়েম ইজ কল্ড অ্যান্থোলজি। তো এই গ্রিসন কি করছেন? উনি পোয়েমস গুলোকে এক জায়গায় করছেন। হিজ কালেকশন ইনক্লুডস ওয়েল নোন পোয়েটস। খুব পপুলার পোয়েটসদের নিয়ে তিনি লিখছেন, যেমন জন ডান, জর্জ হারবার্ট, হেনরি ভগান। ওকে, অ্যান্ড অলসো লেসার নোন পোয়েটস, এবং কিছু যারা পপুলার ছিল না তাদেরকে নিয়েও লিখছেন, যেমন অরেলিয়ান টাউনশেন্ড, লর্ড হারবার্ট অফ শারবারি, এদের নিয়েও লিখছেন। এলিয়ট সেজ দ্যাট গ্রিসনস ওয়ার্ক ইজ ভ্যালুয়েবল। যে গ্রিসনের টেক্সটটা খুব ভ্যালুয়েবল বিকজ ইট ব্রিংস টুগেদার বোথ ফেমাস অ্যান্ড ফরগটেন পোয়েমস। তাদেরকে তো ফেমাস করছেই, সাথে সাথে যে পোয়েমসগুলো তাদের হয়তো আজ পর্যন্ত এখন উঠে আসেনি সেভাবে, উনি সেই কাজটা করছেন। ইন ওয়ান প্লেস, এক জায়গায় নিয়ে আসছেন। তার মানে গ্রিসন যেটা করছেন, এক জায়গায় টেক্সটগুলোকে নিয়ে আসছেন মেটাফিজিক্যাল পোয়েটসদের। এবার গ্রিসনের লেখা টেক্সটটার নাম হচ্ছে, যে টেক্সটটা তিনি এই টেক্সটগুলোকে এক জায়গায় করছেন, টেক্সটটার নাম হচ্ছে মেটাফিজিক্যাল লিরিক্স অ্যান্ড পোয়েমস অফ দ্য 17th সেঞ্চুরি ডান টু বাটলার। এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকলে আনসার লিখতে তোমাদের সুবিধা হবে। ওকে, তখন পুরো পরপর একদম অ্যানালিসিস দিয়ে দিয়েছি, টেক্সটটা যেমন ভাবে রয়েছে পরপর অ্যানালিসিস আমরা দিয়ে দিচ্ছি। ওকে, Eliot begins by praising প্রফেসর গ্রিসন। তাহলে টেক্সটটা শুরু করছেন কিভাবে? প্রফেসর গ্রিসনকে প্রশংসা করে। He starts his essay by appreciating Professor Herbert J.C. Grierson, who had edited the anthology Metaphysical Lyrics and Poems of the 17th Century in 1921. Okay, so Grierson collected poems of the 17th century metaphysical poets. Okay, many of these poets are famous by name but not carefully read. উনি বলছেন অনেক পোয়েটস ফেমাস রয়েছে নামে, কিন্তু তাদের লেখাগুলো সেভাবে পড়া হয় না, সেটা আমরা দেখতে পাচ্ছি। দিস অ্যান্থোলজি ইজ মোর দ্যান এ কালেকশন। এই অ্যান্থোলজিটা শুধুমাত্র একটা কালেকশন নয়। এলিয়ট বলছেন, এলিয়ট সেজ দ্যাট গ্রিসনস অ্যান্থোলজি ইজ নট মিয়ারলি আ বুক অফ পোয়েমস। এটা শুধু একটা কালেকশন অফ পোয়েমস নয়, ইট ইজ অলসো ওয়ার্ক অফ লিটারেরি ক্রিটিসিজম। মনে রাখবে, এটা একটা লিটারেরি ক্রিটিসিজম। এটা একটা লিটারেরি ক্রিটিসিজম। কোনটা? এই এই গ্রিসনের যে বই রয়েছে সেটা। ইট ফোর্সেস রিডার্স টু রিকনসিডার ওল্ড ওপিনিয়ন্স। ইট ফোর্সেস রিডার্সদের ফোর্স করছে টু রিকনসিডার ওল্ড ওপিনিয়ন্স। এটা যে ওল্ড ওপিনিয়ন্স, কারণ এই মেটাফিজিক্যাল পোয়েটসদের তো 17th সেঞ্চুরিতে লেখা হতো। ওকে, সুতরাং সেই ওল্ড ওপিনিয়ন্স গুলোকে ডেসক্রাইব করছেন কে? এই গ্রিসন। ওকে, Grierson includes many poems by John Donne because Donne is central to understanding the movement. Remember, John Donne is the most popular poet in the metaphysical poets. Okay, as far as the metaphysical poets are concerned, Donne is the central poet. Okay, Donne is the central poet. সুতরাং একটা ওল্ড ওপিনিয়ন্স, যে ওপিনিয়ন্স গুলো হারিয়ে গেছে, যে ওপিনিয়ন্স গুলোকে লোকজন এখনো পড়ে না ঠিকভাবে, সেটাকে গ্রিসন এক জায়গায় নিয়ে আসছেন এবং তাদেরকে পপুলারাইজ করার দায়িত্বটা নিচ্ছেন আমাদের এলিয়ট। ওকে, এবার তার পরের পয়েন্টে এলিয়ট কি বলছেন এসেতে?
ডিফিকাল্টি অফ ডিফাইনিং মেটাফিজিক্যাল পোয়েট্রি। উনি বলছেন মেটাফিজিক্যাল পোয়েট্রিকে ডিফাইন করা বেশ কঠিন, মানে ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু ডিফাইন মেটাফিজিক্যাল পোয়েট্রি। কেন? বিকজ দ্য পোয়েটস আর ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। এক একজন কবি এক একজন থেকে আলাদা, কিন্তু এক একজন কবি এক একজনের থেকে আলাদা, বেশ অনেকটা দিকে আলাদা। সুতরাং তাদেরকে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসা কিন্তু বেশ কঠিন, কারণ এক একজন এক এক রকম ভাবে কিছুটা দিক থেকে আলাদা। ওকে, সেই জন্য একটা নির্দিষ্ট একটা আমব্রেলা টার্মের মধ্যে নিয়ে আসাটা কঠিন। যেমন ডিফারেন্ট গ্রুপস বলতে যেমন জন ডান ছিল, হ্যাঁ, উনি মনে রাখবেন late Elizabeth, he was a late Elizabethan poet and he was also closely connected with George Chapman. তার লেখার মধ্যে ইন্টেলেকচুয়ালিটি পাই, ইমোশনাল অ্যাসপেক্ট দুটোই পাই জন ডানের মধ্যে আমরা। এবার দেখো কিছু কোর্টলি পোয়েটস ছিল, কিছু কোর্টলি পোয়েটস ছিল। ওকে, যেমন ধরো এই যে থমাস ক্যারি, ঠিক আছে, কোর্টলি পোয়েটসের মধ্যে যেমন থমাস ক্যারি। ওকে, থমাস ক্যারি এটা এই যে পোয়েট ছিল। এবং দেখো এই কোর্টলি পোয়েটস যারা, কোর্টলি পোয়েটস মানে কি? কোর্টলি পোয়েট মানে সেই কবি হু রাইটস অ্যাবাউট দ্য লাইফ ম্যানার্স অফ দ্য রয়্যাল কোর্ট অর দ্য অ্যারিস্টোক্রেটিক সোসাইটি। মানে রাজার পরিবারের রাজারা কিভাবে জীবনযাপন করে, তাদের লাভ, তাদের কালচার নিয়ে যখন কেউ লেখে তাদেরকে বলে কোর্টলি পোয়েটস, ঠিক আছে, কারণ রাজার কোর্টে গিয়ে কোর্ট সম্পর্কে লিখতো। ওকে, এবার দেখো এরা আবার ওই ডানের থেকে আবার কিছুটা আলাদা, ওকে। they were influenced by বেন জনসন। তারা কাদের ইনফ্লুয়েন্স ছিল? বেন জনসন। রিলিজিয়াস পোয়েটস ছিল এর মধ্যে আবার। রিলিজিয়াস পোয়েটস কারা? জর্জ হারবার্ট, হেনরি ভগান, রিচার্ড ক্রশপ। এরা আবার রিলিজিয়াস পোয়েটস মানে এরা কি নিয়ে লিখতো? এরা লিখতো গড, কি নিয়ে? গডকে নিয়ে লিখতো। ওকে, থিওলজি নিয়ে লিখতো। থিওলজি মানে কি জানো তো? দ্য স্টাডি অফ রিলিজিয়ন, এসব নিয়ে। তারপরে বুঝতে পারছো, এইসব নিয়ে লিখতো। মানে দে রোট ডিভোশনাল পোয়েট্রি, মানে গডের প্রতি তাদের অ্যাপ্রোচ, ঠিক আছে, গডের প্রতি তাদের অ্যাপ্রোচ মানে ডিভোশন টু গড, গডকে ভালোবাসা, গডের প্রতি প্রার্থনা, গডের প্রতি একটা স্পিরিচুয়াল অ্যাফেকশন। আমরা দেখতে পাই স্পিরিচুয়াল রিফ্লেকশন পাবো এই কবিতাগুলোর মধ্যে দিয়ে, স্পিরিচুয়াল রিফ্লেকশন পাবো আমরা। হু আর স্টিল জয়নিং লেট, kindly join everyone, kindly listen, kindly join in the same time, okay, that I will give you। যে টাইমটা থাকবে সবাই সেই টাইমে জয়েন হওয়ার চেষ্টা করবে, কারণ টেক্সটগুলো প্রত্যেকটা বুঝতে হবে, তারপরে আমাদের কোয়েশ্চেন আনসার নিয়ে দেখতে হবে, কারণ আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভাইটাল। ওকে, যদি কোনো জায়গায় কারো আটকে গিয়ে থাকে, না বুঝতে পারো, অবভিয়াসলি জিজ্ঞেস করে থাকবে। আমরা প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করছি। হ্যাঁ, তাহলে আমরা, উনি কি বললেন, এলিয়ট বলছেন যে মেটাফিজিক্যাল পোয়েট্রিকে ডিফাইন করা কঠিন। কেন? কারণ এরা এক একজন এক এক রকম ভাবে লিখছে। জন ডান যেমন ইন্টেলেকচুয়াল ইমোশনাল কবিতা লিখছে, কিছু আবার কোর্টলি পোয়েটস রয়েছে, যারা বেন জনসনের দ্বারা ইনফ্লুয়েন্সড, ঠিক আছে, আবার কিছু রিলিজিয়াস পোয়েটস রয়েছে। এরা সবাই কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রি লিখছে। তার মানে একটা ইউনিফাইড একটা স্কুলের মধ্যে একটা আনা, এটা কিন্তু বেশ কঠিন। তাহলে প্রথম থেকে পয়েন্টস গুলো বলো কি কি পেলাম। প্রথম উনি বলছেন গ্রিসনকে অ্যাপ্রিশিয়েট করলেন। 2 নম্বর কাজ হচ্ছে উনি বললেন যে এই গ্রিসনের যে অ্যান্থোলজি, এটা কালেকশনের থেকে অনেক বেশি ভাইটাল, একটা কালচারকে তুলে আনছে। 3 নম্বর মেটাফিজিক্যাল পোয়েট্রিকে ডিফাইন করা বেশ কঠিন, একটা নির্দিষ্ট আমব্রেলার আন্ডারে। 4 নম্বর হচ্ছে আমাদের মেটাফিজিক্যাল কনসেপ্ট। খুব ভালো করে বুঝতে হবে মেটাফিজিক্যাল কনসেপ্টটা কি। I have already discussed in the last class about it. What is metaphysical concept? Can anyone discuss? চলো বসে থেকো না কেউ, ট্রাই করো। অলিভিয়া, অনামিকা, বৈশাখী, গৌরী, সম্পূর্ণা, and then someone has joined with the name of Shubhendu Mondal. So whatever
whoever you are. So try করো সবাই। অলিভিয়া, অনামিকা, বৈশাখী, গৌরী, সম্পূর্ণা, আরেকজন কে জয়েন হয়ে রয়েছে? স্যার আমি শ্রীতমা বলছি, আমার ফোন থেকে প্রচন্ড নেটওয়ার্কের সমস্যা, তার জন্য আমি আবার ফোন থেকে জয়েন করছি। ওকে ওকে, চলো যারা লাস্ট ক্লাসে তোমরা ছিলে, তোমরা আমাকে একটু বলো যে মেটাফিজিক্যাল কনসেপ্টটা কি তোমাদের মনে রয়েছে? থাকলে আমাকে বলো যে মেটাফিজিক্যাল কনসেপ্টটা কি। কম্বাইনিং অফ টু মোস্ট আনইউজুয়াল। বাহ, ভেরি গুড, ভেরি গুড, বাহ, ভেরি গুড। এলিয়েট এই না একটা লাইন বলেছিল। হুম 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 বাহ, ভেরি গুড। এই তো যে আমরা আমাদের ডে টু ডে লাইফে যে জিনিসগুলো এক্সপেরিয়েন্স করি না, ভালো করে বসুন, আমরা নর্মালি ভাবতেই পারবো না ওই তুলনাটা, ওটা এইসব তুলনা একমাত্র এই কবিগুলোই ভাবতে পারে, মেটাফিজিক্যাল পোয়েটসরা। ওকে, মানে মেটাফিজিক্যাল কনসেপ্ট মানে কি? একটা তুলনা, দুটো জিনিসের মধ্যে তুলনা, এর সঙ্গে একে তুলনা করছে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস এটার থেকে, যেটা হয়তো সাধারণ মানুষ কোনোদিন ভাবতেই পারবে না। বুঝতে পারলে? বুঝতে পারলে? তার মানে কি? মেটাফিজিক্যাল কনসেপ্ট ইজ আ কম্পারিজন between two unusual objects that we do not experience in our day to day life. তাহলে মেটাফিজিক্যাল কনসেপ্ট কি? আনইউজুয়াল হবে, তাই তো, মানে যেটা সাধারণভাবে আমরা দেখতে পাবো না, খুব সারপ্রাইজিং হবে, তোমাকে অবাক করে দেবে কিন্তু, তাই না? এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। যেমন আমি একটা এক্সাম্পল যদি দিই, ইন ডান্স আ ভ্যালিডিকশন ফরবিডিং মার্নিং, আমরা দেখতে পাচ্ছি টু লাভার্স আর কম্পেয়ার্ড টু আ পেয়ার অফ কম্পাসেস, দুজন লাভারকে কম্পাসের সঙ্গে তুলনা করছে। মানে লাভার, মানে এই কম্পাস কি হয়, একটাকে তুমি এখান থেকে যতই এদিকে নিয়ে আসো না কেন, এই সেন্টারটা কিন্তু একই থাকে। সুতরাং বলছে মানে one leg of a compass always stays fixed, but the other moves around but always remains connected. So this symbolizes how true lovers remain united even when separated. তারা যখন সেপারেট হচ্ছে তারপরেও তারা কতটা ইউনাইটেড থাকছে সেটাই কিন্তু দেখাচ্ছে, তাই তাদের ভালোবাসা কিন্তু থেকে যাচ্ছে। এবার তুলনাটা কাদের সঙ্গে? লাভারের সঙ্গে কম্পাসের তুলনা, যে কম্পাসের একটা যে দিক রয়েছে সেটাকে তুমি যতই এদিক ওদিক ঘোরানো না কেন, ওই সেন্টারে থাকবে, একটা মানে আরেকটাকে ছেড়ে যেতে পারবে না কম্পাস। ঠিক তেমন ভাবে লাভারেরও সেরকম। তা দুটো জিনিসের সঙ্গে তুলনা, কিন্তু ডিরেক্টলি এটাকে আমরা ধরতে পারছি না। ওকে, এটা এরকম মেটাফিজিক্যাল পোয়েট্রিতে পড়ে থাকে। ওকে, আমরা আরো অনেক কবিতাতেও কিন্তু এগুলো দেখতে পাবো। ওকে, সো র্যাপিড অ্যাসোসিয়েশন অফ থট। আচ্ছা, আরেকটা এক্সাম্পল রয়েছে ডেস্টিনি থেকে দিচ্ছেন, যেখানে কাউলি কি করছেন, ওই পৃথিবীটাকে একটা চেস বোর্ডের সঙ্গে তুলনা করছে, এই পৃথিবীটাকে একটা চেস বোর্ডের সঙ্গে তুলনা করছে। বুঝতে পারছো? তাহলে এই যে তুলনাগুলো, দুটো অপোজিট আইডিয়ার সঙ্গে একটা তুলনা, সেজন্য তো বলেছিলেন টু হেট মানে দা টু হেটেরোজেনাস আইডিয়াস আর ইয়ক টুগেদার, দুটো সম্পূর্ণ আলাদা আইডিয়াকে একসঙ্গে জোর করে নিয়ে আসা হচ্ছে বাই ভায়োলেন্টলি। নেক্সট পয়েন্ট কি বলছেন এলিয়ট? এলিয়ট সেজ দ্যাট metaphysical poets often connect ideas very quickly. মেটাফিজিক্যাল পোয়েটসরা কি করে, তাদের আইডিয়াটাকে খুব তাড়াতাড়ি তৈরি করতে পারে, মানে র্যাপিড অ্যাসোসিয়েশন অফ থট, খুব তাড়াতাড়ি তারা তাদের থটস গুলোকে এক জায়গায় করতে পারে। তার মানে দেখছো এলিয়েট এই টেক্সটটা দেখবেন মেটাফিজিক্যাল পোয়েটসের কিন্তু প্রশংসা করতে করতে যাবে। এক্সাম্পল ফ্রম ডান, উনি ডানের থেকে এক্সাম্পল দিচ্ছেন। উনি বলছেন এ টিয়ার, একটা চোখের জলকে গ্লোবের সঙ্গে তুলনা করছে, ওয়ার্ল্ডের সঙ্গে তুলনা করছে, ফ্লাডের সঙ্গে মানে বন্যার সঙ্গে তুলনা করছে। তার মানে কন্টিনিউয়াসলি একটা ইমেজ থেকে আরেকটা ইমেজে চলে যাওয়া, এই যে এই এত সাডেন শিফট, এত সাডেন অ্যাসোসিয়েশন অফ থট, এটা মেটাফিজিক্যাল পোয়েটসরা করে থাকে। নেক্সট পয়েন্ট, একটা ডানের একটা ফেমাস লাইন রয়েছে, আ ব্রেসলেট অফ ব্রাইট হেয়ার অ্যাবাউট দ্য বোন। তোমাদের দেখবে এসেতে এই লাইনটা রয়েছে। উনি এই লাইনটা একটা এক্সাম্পল দিচ্ছেন, যেখানে ব্রাইট হেয়ার মানে কি? দেখো, ব্রাইট হেয়ার মানে কি? সুন্দর চুল, তার মানে বিউটি অ্যান্ড লাইফকে রিপ্রেজেন্ট করছে। বোন মানে কি? হাড়, এবার বোন মানে কি? ডেথকে রেফার করে তো। তার মানে এই যে দুটো জিনিসের সঙ্গে তুলনা, ব্রেসলেট অফ ব্রাইট হেয়ার, এই যে চুলে যে ব্রেসলেট দেওয়া হয় না, ব্রেসলেট বাঁধা হয়, সেই ব্রেসলেটের সঙ্গে বোন, একটা হাড়ের তুলনা করা হচ্ছে। বুঝতে পারলে? একটা হাড়ের তুলনা করা হচ্ছে।
এবার এই যে তুলনাটা নর্মালি কেউ করতে পারবে না, এই তুলনাটা কিন্তু নর্মালি কেউ করতে পারবে না, নর্মালি কিন্তু এই তুলনাটা কেউ করতে পারবে না। এই লাইনটা নেওয়া হচ্ছে ডানের দ্য রেডিক নামক যে কবিতা রয়েছে, রেডিক, যত সম্ভব, হ্যাঁ রেডিক পোয়েমটার থেকেই নেওয়া হচ্ছে। ওকে, মনে রাখবেন এই লাইনটাতে কি বোঝানো হচ্ছে, মানে দিস লাইন ডেসক্রাইবস আ লক অফ আ ওম্যানস হেয়ার। ওকে, মানে দেখো একটা মহিলার যে ব্রেসলেট থাকে চুলে, সেটার সঙ্গে অ্যাবাউট দ্য বোন, মানে কেমন ভাবে দুটো ডিফারেন্ট আইডিয়া কোন এক জায়গায় আনছেন, একটা শকিং কন্ট্রাস্ট নিয়ে আসছেন, একটা শকিং কন্ট্রাস্ট নিয়ে আসছেন। বোন মানে কি? হাড়, মানুষের একটা মানে দ্য স্কেলিটন অফ আ ডেড পারসন, একজন মৃত মানুষের হাড়। তো দুটো অপোজিট আইডিয়াকে নিয়ে আসছে কিন্তু। তার মানে দিস লাইন শোজ দ্য বিউটি অ্যান্ড ডেথ ইন দ্য সেম লাইন। বিউটি এবং ডেথ দুটো জিনিসকেই কিন্তু উনি নিয়ে আসছেন। তার মানে দ্যাট ইউনাইটস দ্য আইডিয়াস অফ লাভ অ্যান্ড ডেথ, দুটো আইডিয়া এই জায়গায় নিয়ে আসছেন। বুঝতে পারলেন যে দুটো আইডিয়াকে এইভাবে কিন্তু অপোজিট আইডিয়াগুলোকে নিয়ে আসছে। তারপরে উনি কি বলছেন, স্যামুয়েল জনসনস ক্রিটিসিজম। এলিয়ট কি বলছেন, জনসন মনে রাখবেন এই মেটাফিজিক্যাল পোয়েটস শব্দটার প্রথম ব্যবহার করেছিলেন, এবং উনি এই মেটাফিজিক্যাল পোয়েটসদের নিয়ে কিছু ক্রিটিসিজমও করেছেন বা কিছু ক্রিটিসাইজও করেছেন। জন মানে দেখো হি ফেমাসলি সে কি বলছে, দ্য মোস্ট হেটেরোজেনাস আইডিয়াস, দ্য মোস্ট হেটেরোজেনাস, এই লাইনটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে অবশ্যই দেবে, তোমরা অবশ্যই কিন্তু দেবে। দ্য মোস্ট হেটেরোজেনাস আইডিয়াস আর ইয়াক্ট বাই ভায়োলেন্স টুগেদার, এই লাইনটা বলেছিলেন স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন কোথায় বলেছিলেন? তার যে টেক্সট লাইফ অফ কাউলে, এই টেক্সটটা তিনি এই কথাটা বলেছিলেন, যেখানে বলতে যাচ্ছেন যে টু দ্য মোস্ট হেটেরোজেনাস আইডিয়াস মানে কি, দুটো অপোজিট আইডিয়া। হেটেরোজেনাস মানে হচ্ছে অপোজিট আইডিয়া, আর ইয়াক্ট মানে এক জায়গায় নেওয়া হয়, বাই ভায়োলেন্স টুগেদার মানে জোর করে। তার মানে ভেরি ডিফারেন্ট আইডিয়াস আর ফোর্সড ইনটু ওয়ান কম্পারিজন, দুটো একদম অপোজিট আইডিয়াকে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে। যেমন এই যে লাভারের সঙ্গে একটা কম্পাসের তুলনা, এটা পুরোপুরি অপোজিট আইডিয়া, এক জায়গায় জোর করে নিয়ে আসা হচ্ছে। এটা কে বলেছেন? জনসন বলেছেন। ওকে, সামটাইমস দ্য কম্পারিজন সিমস আনন্যাচারাল, জনসন বলছেন এই কম্পারিজন গুলো অনেক সময় আনন্যাচারাল লাগে। ওকে, এবং সুতরাং জনসনের মেন কথাটা ছিল যেটা, মেটাফিজিক্যাল পোয়েট্রি ওয়াজ অ্যাকচুয়াল অ্যান্ড ওভারলি ইন্টেলেকচুয়াল অ্যান্ড আর্টিফিশিয়াল ছিল। এলিয়ট কি বলছেন স্যামুয়েল জনসনের এগেইনস্টে গিয়ে? এলিয়ট কিছু দিক থেকে তো এগ্রি করছে জনসনের দিক থেকে, এটা সত্যি কথা। সামটাইমস দ্য মেটাফিজিক্যাল পোয়েটস ডু ফোর্সেস আইডিয়াস টুগেদার, হ্যাঁ অনেক সময় জোর করেই নিয়ে আসে, ঠিক কথা। কিন্তু গ্রেট পোয়েট্রি অলওয়েজ ইউনাইটস ডিফারেন্ট এক্সপেরিয়েন্সেস। এলিয়ট আবার এই জায়গায় সম্মতি দিলেন। এলিয়ট জনসনের কথায় কিছুটা রাজি হচ্ছেন যে হ্যাঁ অনেক সময় আইডিয়াগুলোকে জোর করেই নিয়ে আসা হচ্ছে যেন দুটো অপোজিট আইডিয়াকে। কিন্তু মনে রাখবে গ্রেট পোয়েট্রি সবসময় ডিফারেন্ট এক্সপেরিয়েন্স থেকে তৈরি হয়। আমি বলছি তোমাকে দ্য হলোমেন টেক্সটটা, হলোমেন টেক্সটে কি দেখাচ্ছিল মনে আছে, যে প্রথম এপিগ্রাফটা নেওয়া হচ্ছে হার্ট অফ ডার্কনেস থেকে, দ্বিতীয়টা নেওয়া হচ্ছে দ্য গান পাউডার প্লট থেকে। আমি যদি দেখি দ্য ওয়েস্টল্যান্ড ইন 1922 বাই টি.এস. এলিয়ট, হি হ্যাজ টেকেন আ লট অফ সোর্সেস টু রাইট দ্য ওয়েস্টল্যান্ড। এবং এই যে সোর্সেস গুলো নিচ্ছেন মনে রাখবে টি.এস. এলিয়ট, তো টি.এস. এলিয়ট কিন্তু কি বলছে শোনো, উনি মাল্টিপল রিসোর্সেস নিয়ে আসেন, একটা টেক্সট লিখতে উনি এত রিসোর্স ইউজ করে তুমি ভাবতে পারবে না। দ্য ওয়েস্টল্যান্ড লিখতে উনি কি করছেন, দ্য হলি বাইবেল, দ্য উপনিষদ, দ্য লেজেন্ড অফ দ্য হলি গ্রেইল, তারপরে দান্তের ওয়ার্ক, শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট, ক্লাসিক্যাল লিটারেচার, বুদ্ধিস্ট টিচিং, তারপরে এই যে বডলেয়ার, এই সব কিছুর রেফারেন্স উনি কোথায় টানছেন? দ্য ওয়েস্টল্যান্ডে গিয়ে। তার মানে কি উনি কি বলছেন জানো তো, যে একটা গ্রেট পোয়েট্রি কখন একটা লিনিয়ার স্কেলে যাবে না। মডার্ন পোয়েট্রি মনে রাখবে এলিয়ট হচ্ছে দ্য ম্যানিফেস্টো অফ মডার্নিজম, এলিয়ট ইজ দ্য ওয়ার্শিপার অফ মডার্নিজম, মডার্নিজমের গুরু বলতে পারো যাকে। উনি একটা টেক্সট লিখতে গিয়ে এতগুলো আইডিয়াস কেন আনছে জানো?
ওনার টেক্সটে কোনো রেগুলার মিনিং পাবে না, কারণ লাইফে কোনো রেগুলার মিনিং হয় না। লাইফ কখনো লিনিয়ার স্কেলে চলে না। লাইফ ইজ অ্যাকচুয়ালি অ্যান আনপ্রেডিক্টেবল অ্যাসপেক্ট। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যখন মানুষজন চোখের সামনে এরকম মারা যাচ্ছে, তখন ইলিয়ট কিন্তু এইগুলো লিখছে এবং দেখাচ্ছে মানুষ যেভাবে জীবন নিয়ে ভাবে সেরকম হতে পারে না, সেরকম সবসময় হয় না। তো এই জায়গাগুলো দেখতে হবে। এবং এলিয়ট সেই কারণে একটা টেক্সট লিখতে গিয়ে তো প্রচুর এক্সপিরিয়েন্স নিয়ে আসবে একসঙ্গে। হয়তো প্রথম লাইনে কেউ বক্তা আলাদা, দ্বিতীয় লাইনে আরেকজন বক্তা, মানে স্পিকার, মাল্টিপল স্পিকার নিয়ে আসেন। কেন? তোমাকে এক জায়গায় হতেই দেবে না, তুমি মিনিং ক্রিয়েট করতেই পারবে না। এটা টেক্সটে তুমি মডার্ন পোস্ট মডার্ন টেক্সটে যদি মিনিং ক্রিয়েট করতে যাও, তুমি একটা টেক্সট পড়তে পারবে না। সাপোজ ইফ ইউ আর রিডিং ওয়েটিং ফর গোডো, ভালো করে বোঝো কেন মিনিং তৈরি করতে দেবে না। এগুলো বোঝাচ্ছে যে মিনিংলেসনেস ইজ দ্য মিনিং। মিনিং নেই, এটাই জীবনের সব থেকে বড় মিনিং। তাই তোমাকে একটা মিনিং ক্রিয়েট করতে দেবে না। একটা মডার্ন টেক্সট, একটা পোস্ট মডার্ন টেক্সটে কখনো মানে লিনিয়ার স্কেলে মিনিং থাকে না। সাপোজ ইফ ইউ আর রিডিং waiting for Godot, what is happening there? Two men are waiting for someone who has never arrived to them. So this text actually shows the meaninglessness of their waiting. This text actually shows waiting for Godot. Godot শব্দটাকে যদি আমরা দেখে থাকি, ও আর টিটাকে যদি বাদ দিই, তাহলে waiting for God. So they are waiting for God, but God never happens to them. সো এই টেক্সটগুলো এরকমই যে মিনিংলেসনেসকে বোঝাবে জীবনে। এবং এলিয়ট বলছেন একটা গ্রেট পোয়েট্রি কখনো একটা সিঙ্গেল এক্সপিরিয়েন্স থেকে হয় না। উনি হাজারো বই পড়ছেন, হাজারো এক্সপিরিয়েন্স নিচ্ছেন, তারপরে কিন্তু উনি এই একটা কবিতা লেখেন। ওকে, সুতরাং উনি বলছেন গ্রেট পোয়েট্রির মধ্যে কিন্তু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স থাকে। মেটাফিজিক্যাল পোয়েটসরাও এই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স থেকে তৈরি করছেন। সো দ্য পোয়েটস মাইন্ড ক্রিয়েটস ইউনিটি আউট অফ ডাইভার্সিটি। ডাইভার্সিটি থেকে কিন্তু ইউনিটি তৈরি হয়। নেক্সট উনি কি করছেন যে বিশপ কিং, মনে রাখবেন উনি নেক্সট পয়েন্টে যাচ্ছেন, বিশপ কিংস দ্য এক্সিকিউটিভ। আচ্ছা এতদূর বললাম, কারো কোনো সমস্যা রয়েছে কি? মানে হি ইজ কম্পেয়ারিং দ্য ব্রেসলেট অফ আ গার্লস হেয়ার টু দ্য বোন। এই হাড়ের সঙ্গে, মানুষের মৃত হাড়ের সঙ্গে ওই ব্রেসলেটটা তুলনা করছে, যে চুলে যে ব্রেসলেট বাঁধা হয়। এটা একদম এই যে দুটো অপোজিট আইডিয়ার সঙ্গে তুলনা করছে, এটাই মেটাফিজিক্যাল কনসেপ্ট। ওকে, এলিয়ট কি করছেন? এলিয়ট প্রশংসা করছেন এই বিশপ কিংকে। হ্যাঁ, বিশপ কিং হচ্ছে একজন চার্চম্যান ছিলেন। ওকে, এবং তার একটা পোয়েম ছিল দ্য এক্সিকিউটিভ। ওকে, যেটা ওই বিশপ কিং এর মানে ইট ইজ রিটেন ইন দ্য মেমোরি অফ হিজ ডেড ওয়াইফ। তার ওয়াইফের মারা গেছে, সেই ওয়াইফকে নিয়ে কবিতাটা উনি লিখছেন। ইন দিস পোয়েম দ্য পোয়েট ইমাজিনস লাইফ অ্যাজ আ জার্নি। লাইফকে জার্নির সঙ্গে তুলনা করছে। হি ইজ ট্রাভেলিং টুয়ার্ডস রিইউনিয়ন উইথ হিজ ডেড ওয়াইফ। হি ইজ ট্রাভেলিং টুয়ার্ডস রিইউনিয়ন উইথ হিজ ডেড ওয়াইফ। এক্সাম্পল, ইচ মিনিট বিকামস এ স্টেপ। মানে তার ইচ মিনিট বিকামস আ স্টেপ, মানে তার একটা কবিতার লাইন রয়েছে, হ্যাঁ, ইচ মিনিট ইজ আ শর্ট ডিগ্রি অ্যান্ড এভরি আওয়ার আ শর্ট আই স্টেপ টুয়ার্ডস দি। এরকম একটা লাইন রয়েছে, ঠিক আছে? মানে কবিতাতে একটা লাইন রয়েছে, ইচ মিনিট ইজ আ শর্ট ডিগ্রি অ্যান্ড এভরি আওয়ার আই স্টেপ টুয়ার্ডস দি। তার মানে প্রত্যেকটা মিনিট যেন একটি স্টেপের মতো, প্রত্যেকটা ঘন্টা এই জার্নির একটা পার্ট। সুতরাং এই প্রত্যেকটা মিনিট একটি স্টেপের মতো, যেটা তোমার কাছে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সুতরাং একটা জিনিস
এখানে এই যে মিনিটের সঙ্গে তার স্টেপের তুলনা করছে, তো যে আস্তে আস্তে সে তার ওয়াইফের দিকে এগিয়ে যাচ্ছে, এই যে এখানে কেন এলিয়ট ওকে প্রশংসা করছে দেখো, কারণ উনি মনে করছেন এর তুলনাটা, এর এর যে তুলনা করেছেন যেটা কিং বিশপ, তার তুলনাটা বেশ ন্যাচারাল এবং ইমোশনালি কনভিন্সিং কিন্তু। ওকে, মানে টাইমকে কার সঙ্গে কার তুলনা করছে, টাইমের সঙ্গে স্টেপস অন এ জার্নি। মানে ধরো টাইম আস্তে আস্তে যত এগিয়ে যায় কি হয়, ঘন্টার দিকে পৌঁছায়, তাই তো ঘন্টার দিকে পৌঁছায়। মানে তার ওয়াইফ মারা গেছে, তো মারা যাওয়ার পরে বলছে আই অ্যাম ফলোইং হার, আমি তার পিছনে যাচ্ছি, আমি তার পিছনে যাচ্ছি। এবং মনে রাখবে এই সময়ের সঙ্গে সঙ্গে আমি এক ধাপ এগিয়ে যাচ্ছি তার কাছে। তার মানে the poet's progress through life becomes a journey towards reunion with his dead wife. So here time is compared to steps on a journey. এটাও কিন্তু আমাদের দেখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে লর্ড হার্বার্টস ওড। পুরো এসেটার পরপর অ্যানালিসিস করে দিচ্ছে। এলিয়ট প্রেজেস লর্ড হার্বার্ট। এবার এলিয়ট কি করছেন, লর্ড হার্বার্টকে প্রশংসা করছেন। বলছে লর্ড হার্বার্ট যে একজন 17th সেঞ্চুরি ইংলিশ পোয়েট ছিল, সবাই মেটাফিজিক্যাল পোয়েটস, হ্যাঁ এরা সবাই কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট। যে এই যে আগে যার রেফারেন্স টানলো, যে জনসন বলেছিল যে মেটাফিজিক্যাল পোয়েটসদের তুলনাগুলো বেশ আর্টিফিশিয়াল হয়, ন্যাচারাল মনে হয় না, খুব জোর করে তুলনাটা করে। এলিয়েট প্রমাণ করে দিচ্ছেন না, কিছু মেটাফিজিক্যাল পোয়েটস রয়েছে যাদের তুলনাটা বেশ ন্যাচারাল। তার মধ্যে বিশপ কিং রয়েছে, তিনি টাইমের সঙ্গে স্টেপস অফ হিজ জার্নি, তার জার্নির স্টেপের তুলনা করছেন। যত সময় যাচ্ছে সে তত তার ওয়াইফের দিকে এগিয়ে যাচ্ছে, একটি স্টেপ পার করছে। ওকে, কারণ কি দেখো, জীবনে একদিন না একদিন একটা মানুষ, ওয়ান ডে এভরিওয়ান হ্যাজ টু বি ডাইড। তো এই পোয়েট আস্তে আস্তে যত সময় যাচ্ছে সে একটা এগিয়ে যাচ্ছে না তার ওয়াইফের কাছে, সেটাই বলছে। আচ্ছা, লর্ড হার্বার্টস কোটকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলিয়ট প্রেজেস লর্ড হার্বার্টস ভার্সেস। লর্ড হার্বার্টের কবিতাগুলোকে অ্যাপ্রিসিয়েট করছেন। কেন? এনার কবিতাতে ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, ডিপ থট, বিউটিফুল ইমেজারি, এই সব জিনিসগুলো দেখতে পাবে। এখানে কার সঙ্গে কার তুলনা, আমাদের চোখ আইজের সঙ্গে তুলনা করছি স্টার্স, তারাগুলোর, that have fallen and are trying to find their own place again. So what we have seen that metaphysical poetry is not always obscure, it can be simple and elegant. মানে আমরা যেটা দেখছি এই কবিতাতে, মানে এই লর্ড হার্বার্টের কবিতাতে, he compares the eyes of a woman. He is saying that the eyes are so bright and beautiful that they are like the stars that have fallen from the sky and are actually going back to their return, মানে going to, are actually trying to go back. মানে লর্ড হার্বার্ট যেটা বলতে চাচ্ছেন, মানে হি ইজ টকিং অ্যাবাউট দি স্পিরিচুয়াল ইউনিটি অফ লাভার্স। মৃত্যুর পরেও কিন্তু ভালোবাসা থেমে থাকে না, মৃত্যুর পরেও কিন্তু ভালোবাসা থেকে যায়। বুঝতে পারলে? মানে সোলের সঙ্গে কানেক্ট করতে পারে, ডিপ থট, বিউটিফুল ইমেজারি তুমি দেখতে পাবে। এবং এখানে তার তার বিলাভেডের আইসের সঙ্গে স্টারসের বিউটিটা কিন্তু রিপ্রেজেন্ট করছে, এবং খুব ন্যাচারাল কম্পারিজন। তারপরে দেখছি নেক্সট পয়েন্ট এলিয়ট বলছেন সিম্পলিসিটি অফ ল্যাঙ্গুয়েজ। এলিয়ট প্রেজেন্টস দ্য আইডিয়া দ্যাট মেটাফিজিক্যাল পোয়েটস আর ডিফিকাল্ট বিকজ অফ ল্যাঙ্গুয়েজ। এলিয়ট বলছে যে না, মেটাফিজিক্যাল পোয়েটসরা যে তাদের ল্যাঙ্গুয়েজের জন্য ডিফিকাল্ট, এটা ভুল কথা, স্পেশালি ইন জর্জ হার্বার্ট, তাই না? উনি কি বলছেন, জর্জ হার্বার্টের কবিতা দেখুন কত সুন্দর সিম্পল ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি হচ্ছে খুব পিওর অ্যান্ড ডিরেক্ট। অ্যান্ড দ্য ডিফিকাল্টি কোথা থেকে আসছে, ডিফিকাল্টি ব্যাপারটা কি বলতো, ভোকাবুলারির জন্য না, রাদার থট আর ফিলিং। এইটা সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট। পুরো মেটাফিজিক্যাল কোর্সের দুটো কনসেপ্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, আর একটা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। আচ্ছা, বলছে ডিফিকাল্টি কোথায় জানো, থট আর ফিলিং এক জায়গায় হয়ে যায়। মেটাফিজিক্যাল পোয়েটসরা যেমন ভাবে ভাবতে পারেন ঠিক তেমন ভাবে তারা ফিলিংটাও কিন্তু সেভাবে রয়েছে।
একটা জিনিস বুঝতে হবে, থট অ্যান্ড ফিলিং এই দুটো জিনিসই কিন্তু রয়েছে। কেমন ভাবে? ক্লাসিক্যাল যুগে মানে ক্লাসিক্যাল যুগে যদি তুমি যাও তাহলে কি হবে, ক্লাসিক্যাল যুগে দেখবে the writers were extremely logical. রোমান্টিক যুগে যদি যাও, in the age of romanticism they are extremely emotional, imaginative, বাট একমাত্র এই দুটো জিনিসের কম্বিনেশন তুমি শুধুমাত্র বা ফিউশন বা কম্বিনেশন একমাত্র মেটাফিজিক্যাল পরিস্থিতির মধ্যে রয়েছে, সেই জন্য তাদের কবিতাটা হয়তো অনেকের কাছে কঠিন লাগতে পারে। নেক্সট পয়েন্ট যেটা বলছে, ভ্যারাইটি অফ মিউজিক। মেটাফিজিক্যাল পোয়েটস ক্রিয়েট ডিফারেন্ট মিউজিক্যাল এফেক্টস। বলছে মেটাফিজিক্যাল পোয়েটসরা অনেক মিউজিক্যাল এফেক্টও তৈরি করতে পারে। যেমন অ্যান্ড্রু মার্ভেলস টু হিজ কয় মিস্ট্রেস, ওয়ান্ডারফুল পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস। ফাস্ট রিদম, আর্জেন্ট মুভমেন্ট, এই সবগুলো দেখতে হবে। ক্রসার সেইন্ট টেরেজা, এখানেও স্লো রিদম, রিলিজিয়াস সলেমনিটি, মানে কবিতার মধ্যে একটা মিউজিক্যাল এফেক্ট তুমি পাবে। ওকে, কবিতার মধ্যে একটা মিউজিক্যাল এলিমেন্ট তুমি পাবে। ওকে, কত সুন্দর প্রশংসা করছে দেখো। এবার এলিয়টস মোস্ট ফেমাস থিওরি ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি নিয়ে এলিয়ট বলবেন। এলিয়ট বলছেন, অ্যাকর্ডিং টু এলিয়ট, বিফোর দ্য 17th century থট অ্যান্ড ফিলিং আর ইউনাইটেড। মানে এই মেটাফিজিক্যাল পোয়েটসের মধ্যে কিন্তু থটও ছিল, ফিলিংও ছিল। মানে পোয়েট কোড থিঙ্ক ইন্টেলেকচুয়ালি ভাবতে পারতো, ইমোশনালি ভাবতে পারতো এট দ্য সেম টাইম। কারা? দ্য মেটাফিজিক্যাল পোয়েটসরা। কিন্তু এরা মারা যাওয়ার পরে সেগুলো ছিল না, বুঝতে পারলে? দেখো, এই দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, এবার এরা যে একসঙ্গে ভাবতেও পারে ইন্টেলেকচুয়ালি এবং ইমোশন, এটাকে বলে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। হ্যাঁ, ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। আর ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি কি বলতে বোঝায় বলো তো? যেমন ক্লাসিক্যালরা বা রোমান্টিকরা বা ভিক্টোরিয়ান পোয়েটসরা, এরা তো কি বলতো একসঙ্গে ইন্টেলেকচুয়ালি এবং ইমোশনালি ভাবতে পারে। সুতরাং উনি বলছেন ওদের মধ্যে ডিসোসিয়েশন রয়েছে। ডিসোসিয়েশন মানে কি? সেপারেশন। ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি মানে এই কবিগুলো, মানে মেটাফিজিক্যাল পোয়েটসদের পরে বা আগে যারা ছিল, তারা কিন্তু এই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি রয়েছে। তারা একসঙ্গে ইন্টেলেক্ট এবং ইমোশনকে এক জায়গায় করতে পারছে না, বুঝতে পারলেন? A thought to Donne was an experience, it modified his sensibility. ডানের মধ্যে একটা থটও ছিল, আবার তার মধ্যে সেন্সিবিলিটিও ছিল। মানে ডান এক্সপিরিয়েন্সেস অ্যান্ড আইডিয়াস ইন্টেন্সলি অ্যাজ অ্যান ইমোশন। আর দূরে দেখতে হচ্ছে, তার মানে কি মানে বুঝতে হবে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি বলতে কাদেরকে বোঝাচ্ছে? ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি বলতে উনি সেই পোয়েটস গুলোকে বলছেন, মানে ক্লাসিক্যালদের বলতে পারছেন, ওকে, বা ভিক্টোরিয়ানসদের বা রোমান্টিক্সদের। ওকে, তার মানে সেপারেশন অফ থট অ্যান্ড ফিলিং ইন পোয়েট্রি, বুঝতে পারলেন? তার মানে একটা জিনিস, এই কোশ্চেনটা পরীক্ষা আসবে, ভালো করে বুঝে নাও। Eliot wanted to say that the 17th century poets like John Donne or the other metaphysical poets could think and feel at the same time. Their intellect and emotions work together. But after the 17th century, especially under the influence of John Milton, John Dryden, thought and feeling became separated. আমরা সেটা দেখতে পাচ্ছি। যেমন ধরো উনি পরে গিয়ে বলবেন, যেমন ভিক্টোরিয়ান পোয়েটস যেমন অ্যালফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, মানে they could think deeply but they did not feel their thoughts as immediately and intensely. মানে এদের মধ্যে কিন্তু সেটা নেই। তার মানে এই মেটাফিজিক্যাল পোয়েটসরা কি ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি রয়েছে, কিন্তু তাদের মধ্যে ইমোশনাল রয়েছে, লজিকও রয়েছে। কিন্তু ওর পরের রাইটার যারা ছিল ভিক্টোরিয়ান্স বা রোমান্টিক বা তার আগে অনেক আগে ক্লাসিক্যালরা, এদের মধ্যে কিন্তু ছিল না। তার মানে একমাত্র এই গ্রুপটাই রয়েছে যাদের মধ্যে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি রয়েছে, যারা ফিলিং এবং থট দুটোকে একসঙ্গে আনতে পারে। এবার আসছে আমি ইউনিফাইড সেন্সিবিলিটি, যেটা বলছিলাম, দ্য মেটাফিজিক্যাল পোয়েটস possessed what Eliot called unified sensibility. ওই যে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি যেটা বললাম, they could combine philosophy, love, religion, science, daily life into one poetic experience. Okay, a poet can connect love, reading philosophy, everyday sounds, ordinary smells into a single poetic whole. তার মানে এদের মধ্যে ওই
ইমোশন আর লজিক দুটোই রয়েছে, ইউনিফাইড সেন্সিবিলিটি বলে এটা একসঙ্গে। ওকে, এবার উনি তাহলে বলছেন যে এই 17th সেঞ্চুরি পরে এই ইউনিটিটা ব্রোক হয়ে যায়, যেটা কাদের মধ্যে ছিল, কোন ইউনিটি, যেটা মেটাফিজিক্যাল পোর্সদের মধ্যে ছিল ইউনিফাইড অফ সেন্সিবিলিটি, ওদের পরে সেই সেপারেশনটা, মানে ওটার কিন্তু সেপারেশন হয়ে যায়। এই সেপারেশনটাকে বলে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। থট অ্যান্ড ফিলিং বিকাম সেপারেটেড। ওকে, পোয়েটস বিগেন থিংকিং অ্যান্ড ফিলিং ইন্ডিপেন্ডেন্টলি অ্যাকর্ডিং টু এলিয়ট। ওকে, সো আমাদের এইটা এখনই বলে দিলাম। এলিয়ট কম্পেয়ার্স ডান উইথ ল্যাটার ভিক্টোরিয়ান পোয়েটস। ডান feels his thoughts directly, thought becomes emotion. কিন্তু টেনিসন ব্রাউনিং think deeply, reflect intellectually, but thought is not immediately felt. মানে ভিক্টোরিয়ান পোয়েটসদের রিফ্লেক্টিভ পোয়েট বলা যেতে পারে, যারা গভীরভাবে চিন্তা করতে পারে, কিন্তু তারা ইন্টেলেক্ট আর ইমোশনকে এক জায়গায় আনতে পারতো না। তাহলে খুব সহজভাবে বোঝো, ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি কিন্তু কাদের মধ্যে রয়েছে বলো? হ্যাঁ, আর ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি কিন্তু তার আগের বা পরের রাইটারদের মধ্যে রয়েছে, মানে যখন ইমোশনাল থট আলাদা হয়ে যাচ্ছে ওদের পরে। অনেকে মনে করে থাকে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি হয়তো এলিয়েট এদের বোঝাচ্ছে না, একদমই নয়। সো নাও আই উইল, ক্লাসিক্যাল রাইটার আর এদিকে রোমান্টিক রাইটারদের মধ্যে, হ্যাঁ অবভিয়াসলি রোমান্টিক এবং ভিক্টোরিয়ানদের মধ্যে তুমি সেটা দেখতে পাবে, বুঝতে পারলে? পরীক্ষায় যদি তোমাদের কোয়েশ্চেন আসে, ঠিক আছে ভালো করে শোনো, পরীক্ষায় যদি তোমাদের কোয়েশ্চেন আসে এরকম ভাবে যে ভিক্টোরিয়ান পোয়েটসটা কিভাবে মানে আগের রাইটার্সদের থেকে আলাদা, এই সেম নোটটাই লিখে আসবে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। ওই জন্য ওই নোটটাই তোমাদের দিচ্ছি আমি পরীক্ষার জন্য, বুঝতে পারলে? যাই হোক, তারপর তিনি বলছেন দ্য ডিক্লাইন অফ ইউনিফাইড সেন্সিবিলিটি। এলিয়ট বলছেন দেখো যে আফটার মিল্টন অ্যান্ড ড্রাইডেন পোয়েট্রি বিকাম সেন্টিমেন্টাল, ইমোশন এন্ড ইন্টেলেক্ট আস্তে আস্তে এটা আলাদা হয়ে যাচ্ছে। ওকে, এলিয়ট বিলিভস দ্যাট the sensibility of Marvel and Dunn is richer and more integrated. এলিয়ট বলছেন এই যে টেনিসন বলো বা রবার্ট ব্রাউনিং যারাই বলো না কেন, এদের মধ্যে কিন্তু ইমোশন আর লজিক দুটো একসঙ্গে ছিল না, কিন্তু এই দুটো এক জায়গায় থাকলে সেই কবিতা অনেক বেশি রিচার এবং ইন্টিগ্রেটেড হয়। ওকে, নেক্সট পয়েন্ট ইজ ইম্পর্টেন্স অফ মডার্ন পোয়েট্রি। নেক্সট পয়েন্ট ইজ ইম্পর্টেন্স অফ মডার্ন পোয়েট্রি। ওকে, জাস্ট ওয়েট ফর 1 minute. ওকে, I have a call right now. Wait. হ্যাঁ, তো সেটা আমরা দেখলাম। নেক্সট, এলিয়ট সিজ সিমিলার ফ্রেঞ্চ পোয়েটস এন্ড দ্য মেটাফিজিক্যাল ট্র্যাডিশন। মনে রাখবে এলিয়ট কিন্তু ফ্রেঞ্চ পোয়েটসদের দ্বারা খুব মানে হি ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সড বাই দ্য ফ্রেঞ্চ পোয়েটস, লাফর্গ, করবিয়া, বদলিয়া। ওকে, এবং মেটাফিজিক্যাল পোয়েটসের মধ্যে উনি কিছু মিল খুঁজে পান, বুঝতে পারলে কথাটা? মানে দিস পোয়েটস ট্রান্সফর্ম আইডিয়াস ইনটু সেন্সেশন, আইডিয়াকে সেন্সেশনে, থটকে ফিলিংয়ে পরিণত করা, এইগুলো কিন্তু ওই যেমনভাবে ফ্রেঞ্চ রাইটার্সদের মধ্যে ছিল একইভাবে মেটাফিজিক্যাল পোয়েটসের মধ্যেও ছিল। মানে মানে অ্যাপ্রিশিয়েট করছে খুব সহজভাবে বলতে গেলে। এলিয়ট কনক্লুডস হিজ এসে বাই সেইং দ্যাট ডান, হারবার্ট, ভগান, ক্রসো, মার্ভেল, okay, King and Cowley are major English poets. They should not dismissed as merely witty, quaint or obscure. তাদের শুধুমাত্র এই উইটি বা কুইন্ট বা অবসকিউর একটা স্ট্রেংথ সবার থেকে আলাদা এরকম বললে চলবে না। Their greatest achievement was the union of intellect and emotion. এটাকে কি বলে বলো, একটু আগে শেখালাম। ভেরি গুড, দ্যাট ইজ কল্ড ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। তাহলে কেন এলিয়ট এই টেক্সটটা লিখছে, তাদের কোন জায়গায় রেসপেক্ট করছে, কোন বৈশিষ্ট্যটার জন্য তারা সবার থেকে আলাদা, পুরো ক্লিয়ার তো সবার? ওকে, ফাইনাল ক্রিটিক্যাল জাজমেন্ট উনি দিচ্ছেন অ্যাকর্ডিং টু এলিয়ট দ্য মেটাফিজিক্যাল পোয়েটস ওয়ার গ্রেট বাট দে পজেসড আ ইউনিফাইড সেন্সিবিলিটি।
that combine thought, feeling, imagination, experience into one single artistic whole. একটা সিঙ্গেল আর্টিস্টিক হোলের মধ্যে এই পোয়েটস গুলো সবকিছু নিয়ে আসতে পারছে। তাহলে একটা ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি পরবর্তীকালে আস্তে আস্তে যখন ভিক্টোরিয়ান পোয়েটসরা বা পরবর্তীকালে রোমান্টিক্সরা আসে, এই যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি উইকেন্ড কি দুর্বল করে দিয়েছিল ইংলিশ পোয়েট্রিকে। অ্যান্ড মডার্ন পোয়েটস শুড লার্ন, আজকের যুগের মডার্ন পোয়েটসদের শিখতে হবে ফ্রম দ্য মেটাফিজিক্যাল পোয়েটস দ্য এবিলিটি টু ট্রান্সফর্ম থট টু ইমোশন। এই যে থট থেকে ইমোশনে চলে আসা, ইমোশন এন্ড থটকে এক জায়গায় মিলিয়ে একটা আর্টিস্টিক একটা সিনথেটিক হোল তৈরি করা, এটা একমাত্র মেটাফিজিক্যাল পোয়েটসরাই পারেন। তাই মেটাফিজিক্যাল পোয়েটস কিন্তু সবার থেকে আলাদা, কারণ তাদের মধ্যে ছিল ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। সো দে হ্যাড দ্য ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি for which they are completely different. They were completely different, and we must learn from them. So that's what Eliot talks about the metaphysical points. এবং এখান থেকে তোমাদের একটা খুব ভাইটাল কোয়েশ্চেন বলছি আমি। কোয়েশ্চেনটা হচ্ছে ডিসকাস এলিয়টস কনসেপ্ট অফ ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। আমি যা যা বুঝিয়েছি পুরোটাই এই নোটটার মধ্যে রয়েছে, একটা লাইন বুঝতেও তোমাদের অসুবিধা হবে না। ওকে, একটা লাইন বুঝতেও তোমাদের অসুবিধা হবে না। ওকে, কোনো জায়গায় যদি অসুবিধা হয়ে থাকে কোনো লাইন বুঝতে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে। একটা সিঙ্গেল লাইনও তোমাদের অসুবিধা হবে না। তোমাদের আজকে ক্লাসে যা বোঝানো হয়েছে পুরোটাই এখানে রয়েছে। এই নোটটা খুব ভাইটাল। হ্যাঁ, দেখো, ডিসকাস এলিয়টস কনসেপ্ট অফ দ্য ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। হাউ ডাজ হি আর্গু দ্যাট দিস কনসেপ্ট ইজ সেন্ট্রাল ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য মেটাফিজিক্যাল কোডস। যখন নোট পড়বে, নোট পড়ার একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। ধরো এই প্যারাটা পড়ছো, ঠিক আছে, এই পুরো প্যারাটা পড়ছো, লাইন বাই লাইন কেউ মুখস্থ করবে না। ওকে, as a student of English literature, as a true student of English literature, লাইন বাই লাইন মুখস্থ করার প্রয়োজন নেই। পুরো কনসেপ্টটাকে খুব ভালো করে বুঝলে তারপরে মেইন পয়েন্টস গুলোকে, মেইন কিওয়ার্ডস গুলোকে আলাদা করো। যে প্রথমে আমাদের কি আছে, যে প্রথমে যেখানে রয়েছে ইন্ট্রোডাকশন, তাহলে প্রথম প্যারাতে রয়েছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে কি রয়েছে তুমি সাব পয়েন্ট হিসেবে লিখতে পারো, তিনটে সাব পয়েন্ট হিসেবে হয়তো লিখে দিলে, যে উনি বলছেন যে এই কনসেপ্টটা সেন্ট্রাল প্রিন্সিপাল। ওকে, Eliot বলছেন the poetry of John Donne and his contemporaries possessed a remarkable unit of thought, মানে ওভারঅল ইন্ট্রোডাকশন হচ্ছে। দ্বিতীয়বার কি দেখতে পাচ্ছি, Eliot's argument begins with his admiration, প্রশংসা করা শুরু করছেন কাদেরকে, জন ডানকে। ওকে, এই যে the two most heterogeneous ideas, এইগুলোকে কোটেশন করবে। সেকেন্ড প্যারাতে কি হলো, তাহলে সেকেন্ড প্যারাতে উনি একটা কোটেশন টানছেন। তাহলে আমি কি করব, নোটের শেষের দিকে 2 নম্বর পয়েন্ট করব, কোটেশন বলে পয়েন্ট করে দিলাম। এগুলো তো মাথায় রাখতে হবে। 3 নম্বর প্যারাতে দেখো একটা কোটেশন দিয়ে শুরু হচ্ছে। 4 নম্বর প্যারাতে উনি কি বলছেন, এই শেক্সপিয়ার চ্যাপম্যানদের কথা বলছেন। এইভাবে করে পুরো নোটটাকে তোমরা কমপ্লিট করবে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। আই do not want to say anything more than that regarding metaphysical poets. So if you have any problem, you can inquire about it. Okay, কোনো প্রবলেম নেই তো? Okay, so thank you.